শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই আমন্ত্রণ, শুভেচ্ছা। এডিসি এফএম বাংলা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গল্পের নাম বজ্রপাত স্কুল মাস্টারের ঘটনা। গল্পের পাঠে আমি মুক্তার। মাস্টারমশাই ছুটতে ছুটতে এসে একটু বলি হাঁপাতে থাকে ইসমাইল। সবাই বলে স্কুল মাস্টারই সব থেকে সুখের চাকরি। সে যে কত সুখের চাকরি হারে হারে টের পাচ্ছেন হালদারবাবু। ইউনিট টেস্ট, মিডল মিল, তারপর এর একটা আবার বোর্ডিং স্কুল। সব সময় কাজের চাপ। সামনে সপ্তাহে ছেলের বিয়ে, তাও ছুটি পায়নি। ফোনে গিন্নির সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিচ্ছেন। কথার মাঝে ইসমাইল এসে পড়ায় ব্যর্থতা হয়ে কথা থামাতে হলো। হেড স্যার যে যথেষ্ট রাগী সে কথা সব ছাত্রীরা জানে। হলো ধরবাবু তার রাগী গম্ভীর গলাতে ইসমাইলকে সন্ধান কি হলো, মাঠে বাঘ বেরিয়েছে নাকি, এমন ছুটতে ছুটতে আসার কি হলো। তখন ফাঁকাচ্ছে ইসমাইল। দুইটো ঢোক গিলে মুখ কাঁচুমুচু করে বলে, নতুন ছেলেটা একটুকু বলেই থেমে যায় ইসমাইল। নতুন ছেলেটা কি করেছে? এক ধমক লাগান হলো ধরুবাবু। এবার আঙুল তুলে পুরনো হোস্টেলের দিকে আঙুল তুলে ইসমাইল বলে, ওখানে ঢুকেছে ছেলেটা। আর তাকে উঠোনে হলুদ ধরাবাবু। তোরা ছেলেটাকে বলিসনি ওখানে কারো ঢোকা বারণ আছে? আমরা কেমন করে জানবো মাস্টারমশাই যে ওখানে ঢুকবে? আমরা সবাই মাঠে ফুটবল খেলছিলাম। হঠাৎ দীনেশ খেয়াল করে ছেলেটা দোতলার বারান্দাতে দাঁড়িয়ে আছে। আমরা সবাই ওকে ওখান থেকে চলে আসতে বললাম, কিন্তু ও ভেতরে ঢুকে গেল, এখনো বেরিয়ে আসেনি। হালদারবাবু আজ প্রায় 19 বছর আছেন এই স্কুলে। তখন ওই বিল্ডিংটায় ছাত্রের হোস্টেল ছিল। সেবার এক কালবৈশাখী ঝড়ে রাতে বাজ পড়তে হোস্টেলের একটা অংশ পুরো ভেঙে পড়েছে। কয়েকজন ছাত্র মারাত্মক রকমের আহত হয়েছিল। মারা গিয়েছিল একজন ছাত্র। মুখটুকু বাদে শরীরের একটা অংশ বিচিত্রভাবে ঝলসে গিয়েছিল। আজ 12 বছর পরে বেশি হয়ে গেল
এখনো সেদিনের ঘটনা মনে পড়ে, শিউরে ওঠেন হালদারবাবু। তারপর বছরখানেক এড়িয়ে বিল্ডিং অমন অবস্থাতেই পড়ে না। হোস্টেলের ছেলেদের শিফট কোয়ার্টারে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু বেশ কিছুদিন পর থেকেই যতবার এই বিল্ডিংয়ে সংস্কারের চেষ্টা হয়েছে, একটা না একটা অঘটন ঘটেছে। দোতলা অর্ধেক তো কেউ পৌঁছতেই পারেনি। বেশ অবধি ভূতুড়ে বিল্ডিং নাম নিয়ে বিল্ডিংটা ভাঙাচোরা অবস্থাতেই পড়ে আছে। ওই নতুন ছেলেটা তো সদ্য কদিন হলো স্কুলে স্কেটে ভর্তি হয়েছে। ওর বাবা মা দুজনই কিভাবে যেন মারা গেছে। জ্যাঠা এসে ভর্তি করে দিয়ে গেছেন। উনি বলেছেন অসভ্য ছেলেটি বড় দুর্দান্ত, কিন্তু এই এক দিনে তো ছেলেটিকে বেশ চুপচাপই মনে হচ্ছিল। আর ভেবে কি হবে, এখন ভালোই এই ছেলেটাকে ভূতের বিল্ডিং থেকে বের করে আনতে পারলে হয়। নইলে কি কৈফিয়ত দেবেন ওর বাড়ির লোকের কাছে? শুধু কি বাড়ির লোক, পান থেকে চুন খসলি, পার্টি থেকে মিডিয়া, কেউই ঝুঁকিতে পড়তে বাকি থাকবে না। স্কুল ছুটির পর প্রতিদিন বিকেলেই তো ছেলেরা ওই মাঠে খেলা করে। এই ছেলের এই সন্ধ্যের মুখে এই ভাঙা বিল্ডিংয়ে ঢোকার কি দরকার পড়ল কে জানে। আজকালকার ছেলে পিলেগুলোই বড্ড বেয়াড়া। আর দেরি না করে ইসমাইলের সাথে এইদিকে পা বাড়ায় হালদারবাবু। অন্য ছেলেরা সব মুখ কাঁচুমুখো করে দূরে দাঁড়িয়ে আছে। হালদারবাবু বিল্ডিংয়ের দিকে এগোতে গিয়ে থমকে যান। যতবার এক মিসেস জোর করতে ঢুকছিল বিল্ডিংয়ের ঘরের জিনিসপত্র বের করে আনবে বলে, কিন্তু কি হলো, সবার চোখের সামনে সুস্থ মানুষটা মুখে রক্ত উঠে মারা গিয়েছিল। ডাকার সমস্তটুকু অধিক পাওয়া যায়নি। খানিক পিছিয়ে আসেন হালদারবাবু। যা তো, সাটাপ কোয়ার্টার থেকে সাদের ডেকে নিয়ে আয়। হালদারবাবু ছাড়াও আর দুজন স্যার থাকেন এখানে। একা কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে সবাই মিলে ভেবে কাজ করাটাই ভালো। হালদারবাবুর মুখ থেকে কথাটা বের হতে না হতে দুজন ছেলে ছুটে লাগায়। হালদারবাবু হাঁক পরনে রামদিকেও ডেকে আনবি। স্কুলের
দারাওয়ান কাম নাইট গার্ড রামদিন প্যাটার্নো চেহারা, ভয়ডর খুব একটা নেই। এমন সমস্যায় তো রামাদিনের মতো মানুষকেই সাথে দরকার। ছেলেটা ভেতরে কি করছে কে জানে, সারা শব্দ তো নেই, মরে ফরে গেছে না তো? না স্যার, মরিনি, এই তো আমি। চমকে উঠে হালদারবাবু আর ভূতের মতো ধুম করে এসেছে উদয় হলো কোথা থেকে। এক্ষুনি তো সামনে কেউ ছিল না। কোনো রকম নিজেকে সামলে নিয়ে ধমক দেয়, জিজ্ঞাসা করেন, এই বিল্ডিং কেন ঢুকেছিলে? তুমি জানো না এখানে ঢোকা বারণ? কেন স্যার, কি হয়েছে এই বিল্ডিংয়ে? ছেলেটার কথায় কি ছিল কে জানে। কোনো প্রতিবাদ করতে পারেন না হালদারবাবু। তার বদলে সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনার কথা ব্যাখ্যা করতে লাগে। ছেলেটা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল স্যার। 12 বছর আগে সেই ঝলসানো মৃতদেহ আবার চোখের সামনে ভেসে উঠে। হালদারবাবু এত বছর পরেও যেন ভয়ে শিউরে উঠেন উনি। সামনে দাঁড়ানো নতুন ছেলেটাকে হাসতে দেখে মাথায় আগুন্ড জ্বলে যায়। হালদারবাবু বাজ পাখি বজায় গলাতে জিজ্ঞেস করেন, হাসির কি হলো? ছেলেটার ফুল ভরাটা মুখে ফেলে, দেখেন তো স্যার, এর থেকে বেশি পুড়েছিল। চমকে ওঠেন হালদারবাবু। কি ভীষণভাবে পোড়া শরীরের বাম দিকটা এত সেই 12 বছর আগে বাজ পড়েছে। ঝলসে যাওয়া ছেলেটাকে দেখেছে মনে হচ্ছে। আকাশে মেঘ তো ছিল না, তবু খুব বাজের তীব্রতে চমক আর মেঘের গর্জন কাছাকাছি কোথাও বোধ হয় বাজ পড়ল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে হালদারবাবু। উনি পিছন দিকে জোরে ছুটতে লাগেন। এই তো বঙ্কিমবাবুর আর দয়ালবাবু আছেন। দয়ালবাবু জিজ্ঞেস করেন, ছেলেরা কি বলল? কিছু তো বুঝতে পারলাম না। কে ঢুকেছে ওই ভূতের বিল্ডিংয়ে? বঙ্কিমবাবু বললেন, ওরা বলছে নতুন ছেলেটা নাকি ওই ভূতের বিল্ডিংয়ে ঢুকেছে, কিন্তু ওর জ্যাঠা আমার মোবাইলে ফোন করেছিলেন, ওর ঠাকুমা অসুস্থ, তাই ওকে নিতে আসবেন আগামীকাল। ছেলেটাকে আমরা ঘরে ডেকে পাঠিয়েছি। সেই কথাটাই বলছিলাম। ও তো আমার ঘরেই ছিল, আপনি নিজে দেখেছেন। এই ছেলেদের কথার কোনো ঠিক আছে নাকি? দেখতে কি দেখেছে? আকাশে এমন মেঘ করেছে, এখনো খেলি হবে।
পড়তে বসতে হবে না, এক্ষুনি যে যার ঘরে গিয়ে ইংরেজি বই নিয়ে বসো, আমি 10 মিনিটে যাচ্ছি। দয়ালবাবু বকুনিতে ছেলেরা সবাই হে হে করতে ফিরে যাচ্ছে হোস্টেলের দিকে। ছেলেরা কি দেখতেছে হতে পারে, কিন্তু হালদারবাবু একটু আগে নিজে যা দেখেছেন তা ভুলবেন না কি করে? কিন্তু সে কথা বলতে গিয়ে কেউ বিশ্বাস করবেন না। কাউকে কিছু না বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ানো হালদারবাবু মনে মনে ঠিক করে ফেলেছেন, ছুটি না পেলেও কাল সকালেই মেডিকেল লিভার নিয়ে বাড়ি চলে যাবেন। আর মাথা 3 বছর চাকরি আছে। গিন্নির কথা মতো এবার বাড়ির কাছাকাছি ট্রান্সফার নেওয়ার চেষ্টা করতে হবে। বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।